দর্শক, প্রবাদ আছে যা রটে তার কিছুটা হলেও নাকি ঘটে। আসলে কি তাই? এই যে ডিপিএল এর কথাই ধরুন না, পক্ষপাতিত্বের নানা অভিযোগ উঠেছে, আম্পায়ারিং নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সাকিব আল হাসান কাণ্ডের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি গঠন করেছে। 12টা ক্লাবের সাথেই বসেছিল সেই তদন্ত কমিটি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, লিখিত কোনো অভিযোগ এখন পর্যন্ত কোনো ক্লাব এর তরফ থেকেই তারা পাননি। সে কারণেই বলা যায় যে ডিপিএলটা পক্ষপাতিত্বমূলক ছাড়াই এগোচ্ছে। সত্যিই কি তাই? এছাড়া ডিপিএলে সুপারস্টাররা কেমন পারফর্ম করছেন, নতুন কারা উঠে আসছেন, এছাড়াও ডিপিএলের সুপার লিগটা শুরু হচ্ছে, সুপার লিগটা সুপার হবে নাকি, এই সব কিছু নিয়ে কথা বলবো ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসার। আমাদের সাথে ইতিমধ্যেই দুজন গেস্ট যুক্ত হয়েছেন। আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি, আছেন সেলিম শাহেদ যিনি ম্যাচ রেফারি এবং সাবেক ক্রিকেটারও বটে। সেলিম শাহেদকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা আসলে আমরা বলছিলাম যে পক্ষপাতিত্বের নানা অভিযোগ উঠেছে। আমরা সংবাদ মাধ্যমে আম্পায়ারিং বিতর্ক নিয়ে অনেক লেখা দেখেছি। তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল এবং সেটা আসলে এক ধরনের প্রমাণে যে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। তবে কোনো লিখিত অভিযোগ বলে বিসিবি পায়নি, সে কারণে আসলে এইগুলো খারিজ করে দেওয়া হয়েছে। আবার এটা খারিজ করে দেওয়ার পরপরই দেখা গেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ তাদের রেলিগেশন জোনের মেইন ম্যাচটা, যেটা ডিএইচএস এর সাথে, সেই খেলাটা মিরপুরে খেলতে চেয়েছে। সব মিলিয়ে আসলে অবস্থা কিভাবে দেখছেন? সেলিম সাহেব কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসলে অবস্থার যে বিষয় সেটা হচ্ছে যে আম্পায়ারদের মাধ্যমে থেকে যদি বলি, আম্পায়াররা সবসময় চেষ্টা করেন ফেয়ার ওয়েতে কাজ করার। একটা জিনিস হচ্ছে ভুল করা, আর একটা জিনিস হচ্ছে পক্ষপাতিত্ব করা। আম্পায়াররাও মানুষ, এটা আমাদের রিয়েলাইজ করতে হবে। তো আম্পায়াররা কেউ যখন আম্পায়ারিং করে প্রফেশনালি, তখন কিন্তু সে চেষ্টা করে যথোপযুক্ত ডিসিশনটা দেওয়ার। এবং আমার বিশ্বাস যে আমাদের যারা আম্পায়াররা আছেন তারাও তাদের সাধ্যমতো চেষ্টা করেন যাতে তারা পক্ষপাতিত্ব না করে খেলাগুলো চালাতে। কিন্তু যে জিনিসটা হয় যে হিউম্যান এরারের কিছু বিষয় থাকে, অনেক সময় মানুষ বায়াসড হয়ে যায়, এ ধরনের সিচুয়েশন অনেক সময় হয়। কারণ একটা জিনিস বুঝতে হবে, আম্পায়াররাও মানুষ, তারা ফেরেশতা নন, এবং তাদের ভুল করাটা অস্বাভাবিক কিছু বিষয় নয়। তবে একটা জিনিসটা আমি যেটা ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক সময় তারা বায়াসড হয়ে যান, অনেক সময় কাউকে পক্ষপাতিত্বের দিকে চলে যান। সেই জিনিসটা হলে আমাদের ক্রিকেটের জন্য খারাপ। তো এই ধরনের বিষয় যদি কখনো কারো চোখে পড়ে, সেটার উপরে আমার মনে হয় যে খুব কড়া নজরদারি হওয়া উচিত। এ ধরনের বিষয় থেকে আমাদের দূরে থাকা উচিত এবং আমাদের ক্রিকেটের স্বার্থে যতটা ফেয়ার ওয়েতে আম্পায়ারিং করা যায় ততটাই ক্রিকেটের জন্য উন্নয়ন কর বলে হবে বলে আমি বিশ্বাস করি। আমরা একটু আরিফুল ইসলাম রনির কাছে জানতে চাই, একই বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম। আপনার কাছে আসলে কি মনে হয়, পক্ষপাতিত্বের এই অভিযোগগুলো কি আসলে একেবারেই নাকচ করে দেওয়ার মতো কিনা, এবং গণমাধ্যমের মাধ্যমেই কি আসলে এই জিনিসগুলো বের হয়ে আসছে কিনা, আপনার কি মত? ধন্যবাদ। আমি কি আসলে শুরুর দিকে অনেকটুকু শুনতে পাচ্ছিলাম না, সো আমি জানি না যে আলোচনাটা কতটুকু কি ছিল, বাট আপনার কোশ্চেন থেকে যদি আমি বলি, অবশ্যই নাকচ করে দেওয়ার মতো নয়। হ্যাঁ, দেখুন, ক্রিকেট খেলাটা এমন একটি খেলা যেটাতে আপনি অনেক অস্বাভাবিক কিছু হয়, তো পুরোপুরি কোনো কিছু নিশ্চিত করে বলা টাফ। যেমন আম্পায়াররা ভুল করবেন, এটা খুবই স্বাভাবিক। মানে খুব ভালো ব্যাটসম্যানও খুব বাজে শটে আউট হয়ে যান, খুব দুনিয়ার সেরা ফিল্ডারও অনেক সময় একদম সিম্পলেস্ট অফ দ্য চান্সেস মিস করতে পারেন। এই ধরনের ব্যাপারগুলো হয়। সো ক্রিকেট খেলায় না নিশ্চিত করে কিছু বলা টাফ, বাট কিছু ট্রেন্ড দেখে আমরা বুঝতে পারি। হ্যাঁ, আমরা যখন মাঠে থাকি রেগুলার, কিছু ট্রেন্ড দেখে আমরা বুঝতে পারি। যখন দেখি যে হ্যাঁ ঠিক আছে, একই কোনো একটা দলের ম্যাচে একই আম্পায়ারদের দেওয়া হচ্ছে এবং সেই আম্পায়ার গুলো একই কাজ বারবার করছেন, এবং ভেন্যুর কথাও বলা যায়, কোনো দলকে ভেন্যুর সুবিধাও তো দেওয়া হয়। এক্স্যাক্টলি, ভেন্যুর প্রসঙ্গে আমি আসতাম যে আমি স্পেসিফিকলি বলি যে আবাহনী লিমিটেড এবারের লিগের প্রাথমিক পর্বে 11টা ম্যাচের 9টা ম্যাচ খেলেছে মিরপুরে। দিস ইজ অ্যাবসার্ড, মানে অ্যাবসার্ড। আমার মতে এটা অকল্পনীয় একটা ব্যাপার যে 9টা ম্যাচ তারা মিরপুরে খেলেছে এবং সেই 9টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ হলো দুপুর 1:30টায় খেলেছে। দুপুর 1:30টায় হলো কি, যখন সকালে আপনি আর্লি 9টার সময় খেলা স্টার্ট, সেটা কিন্তু আর্লি স্টার্ট। তো 9টার সময় হলে টসের একটা ব্যাপার থাকে, যে কোনো এবং বৃষ্টির ব্যাপারও থাকে, বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার বিষয়টাও থাকে, যেহেতু সকালের দিকে বৃষ্টি বেশি হয়। এক্স্যাক্টলি, মানে সকাল 9টায় স্টার্ট হওয়া মানে যখন আপনি যে দল টস হারবে আর তাদেরকে বেশিরভাগ সময়ই হয়তো আগে ব্যাটিং করতে হবে। এবং টি-20 ম্যাচ, এটা 50 ওভারের খেলা না, 20 ওভারের ম্যাচে যদি আর্লি কোনো ময়েশ্চার থাকে কিংবা কোনো সুবিধা থাকে, সেটা 5-6 ওভার 10 ওভার যদি থাকে, সেটা কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ। জি, তো আবাহনীকে সেই একটা ম্যাচও খেলতে হয়নি এবং তারা 8টা ম্যাচ খেলেছে দুপুর 1:30টায়। 8টা ম্যাচ। তো যেটা বলছিলাম যে 11টা ম্যাচের মধ্যে 9টা তারা মিরপুরে খেলেছে এবং 1:30টার সময় খেলেছে 8টা ম্যাচ। তাদেরকে বিকেএসপিতে যেতে হয়েছে মাত্র 2টা ম্যাচে। এবং বিকেএসপিতে যাওয়ার ব্যাপারটা কি, আপনার বিকেএসপিতে যাওয়া আসা বাংলাদেশে এই যে ট্রাভেলিং হ্যাসেল, জ্যাম, সবকিছু মিলিয়ে
যে ট্রাভেলিং হ্যাসেলটা, সেই হ্যাসেল কিন্তু তাদেরকে যেতে হয় না। আমার মনে হচ্ছে 2018 এশিয়া কাপের সময় যখন আমরা দুবাইতে ছিলাম, দুবাই আবুধাবিতে বাংলাদেশ দলকে বেশি ম্যাচ দেওয়া হচ্ছিল আবুধাবিতে, ওখানে এত জ্যাম ট্যামের ব্যাপার নেই, তারপরেও যে ট্রাভেলিং হ্যাসেলটা কিছু ছিল, এটা নিয়ে বাংলাদেশ দলের অনেক কনসার্ন ছিল। আর এখানে তো আরো অনেক বড় ব্যাপার, বিকেএসপিতে যেতে আসতে অনেক সময় 2-3 ঘন্টাও লেগে যায় অনেক দলের। তো এই হ্যাসেলে কিন্তু আবুধাবিকে যেতে হয়নি। তো যখন আমরা এই বিকেএসপিতে যদি সকাল 9টায় খেলা থাকে, আপনাকে তো একেবারে ভোরবেলায় উঠে যেতে হবে, 5টা 5:30টার মধ্যে রওনা দিয়ে দিতে হবে, সেটাও তো একটা মানসিক প্রেশার। অবশ্যই অবশ্যই। তো এই প্রেসারে আবাহনীকে যেতে হয়। তো যখন এই ব্যাপারগুলো হয়, এবং যেটা বলছিলাম যে আম্পায়াররা ভুল করবে, কিন্তু যখন আমি দেখছি একই আম্পায়ার বা 2-1 জন আম্পায়ারই ওই দলের ম্যাচে থাকছেন এবং খুব কমন কিছু ভুল হচ্ছেন, তখন তো সেটা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সেই প্রশ্ন উঠেছে, আমরা প্রশ্ন তুলেছি। যদিও বোর্ড প্রেসিডেন্ট বলেছেন যে তাদের ওই তদন্ত কমিটির কাছে নাকি কোনো দল কোনো অভিযোগ জানায় নাই। যদিও পার্সোনালি আমি জানি যে 2-1টি দলের অভিযোগ জানিয়ে সেটা নিশ্চিত, কিন্তু তারা নানান কারণে প্রকাশ্যে সেটা বলতে পারছে না, এই আর কি। আমি একটু সারোয়ার ইমরানের কাছে যেতে চাই, তিনিও নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হয়েছেন। সারোয়ার ইমরান, আপনি খানিক বাদে যেহেতু যুক্ত হয়েছেন, আমি একটু আসলে বলতে চাই যে আমরা পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছিলাম, বিতর্ক নিয়ে কথা বলছিলাম, যেগুলো নিয়ে আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে এবং তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে বিসিবি থেকে আসলে জানানো হয়েছে যেহেতু কোনো ধরনের লিখিত অভিযোগ জমা পড়েনি, পুরো বিষয়টি আসলে নাকচ করে দেওয়া হয়েছে। আপনার কি মতামত? না, এই ব্যাপারে আসলে আমরা মতামত কিভাবে দিব আমরা? জিনিসটা হলো যে এটা তো দিনের আলোর মতো সত্যি যে কিছু একটা ছিল আর কি, সেজন্যই তদন্ত কমিটি করা হয়েছে। এবং তদন্ত কমিটির রিপোর্টটা কি হয়েছে আমরা জানি না, সেই রিপোর্টটা জানার পরে হয়তো আমি কিছু মন্তব্য করতে পারবো। আমি একটু সেলিম সাহেদের কাছে যেতে চাই। যেমনটা আসলে আরিফুল ইসলাম রনি বলছিলেন যে আম্পায়াররা ভুল করতে পারেন, পক্ষপাতিত্বের বিষয়টা আসলে পুরোটাই আলাদা। এবং কিছু স্ট্যাটও তিনি বললেন যে আবাহনী 11টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচই মিরপুরে খেলেছে এবং 8টা ম্যাচই তারা দুপুর 1:30টায় খেলেছে। এগুলো আসলে কিসের ইঙ্গিত বহন করে? আচ্ছা, মানে এই বিষয় যদি বলি, দেখুন যেহেতু 12টা টিম প্রিমিয়ার লিগ খেলছে, সো 12 টিমের ভিতরে একটা প্রয়াটা বা একটা ইকুয়াল রেশিও থাকা উচিত। বিকেএসপিটা কয়টা খেলবে আর মিরপুরে কয়টা খেলবে, আপনি যদি এই রেশিওতে দেখেন, সেই রেশিও হিসাবে আবাহনী সবার চেয়ে বেশি অগ্রসর হয়ে আছে আর কি। অন্যান্য দলকে অনেক বেশি ম্যাচ হয়তো বিকেএসপিতে খেলতে হচ্ছে, কিন্তু আবাহনীকে সেভাবে বিকেএসপিতে খেলতে হচ্ছে না, এটা একটা বিষয়। আর একই সাথে যে দুপুর 1:30টার যে বিষয় যেটা আছে, তাহলে টসে হারা জিতটা অত বেশি ফ্যাক্টর করে না। দুপুর 1:30টায় যদি খেলা হয়, তখন দেখা যায় যে আপনার টসে যদি হেরেও যায়, ব্যাটিং করলেও উইকেট কন্ডিশন একটা ডিসেন্ট সিচুয়েশনে থাকে, সকালবেলা আর্লি ময়েশ্চারের কোনো বিষয় থাকে না। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকেও একটা সেফার সিচুয়েশনে থাকেন, টসটা অত মেজর ফ্যাক্টর হিসাবে কাজ করে না। এটা একটা অ্যাডভান্টেজ দুপুর 1:30টার সময় খেলা হলে। আর যে জিনিসটা আমি বলতে চাই যে পক্ষপাতিত্বের যে বিষয় যেটা আছে, যেটা আছে যে দেখুন, আমরা যদি পক্ষপাতিত্বের বিষয়ে যদি মানে যে কোনো সমস্যার জন্য রুট কজ অ্যানালাইসিস দরকার, অর্থাৎ রুটে কি, আমি সকলকে কি ইকুয়ালি দেখছি কিনা। আমি যদি সকলকে ইকুয়ালি দেখি তখন একরকম, আর আমি যদি বলি করি যে না, আমি একজনকে একটু ডান চোখ দিয়ে দেখবো, একজনকে বাঁ চোখ দিয়ে দেখবো, তখন কিন্তু একটু প্লাস মাইনাস হবে। এবং সেটা কিন্তু আমরা যদি ম্যাচের অ্যালটমেন্ট দেখি, সেটার ব্যাপারে কিন্তু একটা সামান্য ইঙ্গিত আমরা পাই যে সকল দলকে ইকুয়াল ভাবে দেখা হচ্ছে। এটা একটা বিরাট প্রশ্ন সকলের কাছে। আমি একটু আরিফুল ইসলাম রনির কাছে যেতে চাই। যেমনটা আসলে আমরা বলছিলাম, আবাহনী মোহামেডান ম্যাচে অনেক বড় হট্টগোল হয়েছে, সাকিব কাণ্ডের পরে তিনি বহিষ্কার হয়েছেন এবং একটা ম্যাচ সুপার লিগের আগে শেষ রাউন্ডের ম্যাচটা খেলেছেন এবং যুক্তরাষ্ট্রে চলে গেছেন। এবং আমরা যতটুকু জানি জিম্বাবুয়েতে সরাসরি তিনি আসলে যুক্ত হবেন দলের সাথে, সুপার লিগটা তিনি খেলছেন না। এছাড়া প্রাইম ব্যাংকে তামিম ইকবাল, তিনিও শেষ ম্যাচটা খেলেননি এবং ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না। মুস্তাফিজও মাঝখানে 2টা ম্যাচ মিস করেছেন, শেষ দিকে যোগ দিয়েছেন। সুপার লিগটা আসলে যেভাবে বড় তারকারা একের পর এক আসলে নিজেদের সরিয়ে নিচ্ছেন, এটা আসলে কতটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে বলে মনে করেন? আচ্ছা, আমি তার আগে জাস্ট আগের প্রসঙ্গে আরেকটা জিনিস করি, মানে যেটা আমি মিস করে গেছি, সেটা হলো যে ওই গ্রুপ পর্বে যখন প্রাথমিক পর্বের শেষ ম্যাচটা যখন হচ্ছে আবাহনীর, তখন আমি একটা ন্যাশনাল ক্রিকেটারের ফোন পেয়েছিলাম। তিনি বলছিলেন যে আমরা এখন সেলিব্রেট করতে পারি। কারণ কি? কারণ আবাহনীর একজন ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়েছিলেন। 11 নম্বর ম্যাচে এসে আবাহনীর ফার্স্ট কোনো প্লেয়ার এলবিডব্লিউ হয়েছিলেন মুশফিকুর রহিম। যাই হোক, জাস্ট একটা স্ট্যাট মনে করিয়ে দিলাম। ঠিক আছে। হ্যাঁ, আর আপনি যেটা বলছিলেন যে সুপার লিগে বড় বড় তারকারা অনেকেই নেই, হ্যাঁ এটা দুঃখজনক। এবার লিগটা কিন্তু মানে লিগটা নিয়ে অনেক আশা ছিল, সবার একজন আকর্ষণের কেন্দ্রে ছিল। এটার একটা বড় কারণ যে দেশের সেরা ক্রিকেটাররা সবাই খেলছিলেন, তো সেখানে একটু রং হারাবে নিশ্চিত ভাবেই।
সাকিব অলরেডি নেই, তামিম নেই, মুশফিক খেলবেন হয়তো, আরো দু একজন তাসকিন। এখন ইনজুরির ব্যাপারটা হলো যে ইনজুরির উপর কিছু করার নেই। আর সাকিবের ব্যাপারটা এখন মোহামেডান ক্লাব তাকে ছেড়েছে। আমরা অবশ্যই চাচ্ছিলাম সাকিব যদি থাকতেন তাহলে অবশ্যই, সাকিবের মতো একজন ক্রিকেটার থাকা মানে কিন্তু যে কোনো লিগের একটা বাড়তি একটা আকর্ষণ থাকা, শুধু শুধু লিগের না, আপনার প্রতিপক্ষ দলগুলো তাকে নিয়ে কনসার্ন থাকবে, প্রতিপক্ষ দলগুলোর একটা বাড়তি আকর্ষণ থাকবে, তাকে নিয়ে দলেও কিন্তু একটা বাড়তি উত্তেজনা থাকবে। যারা ইয়াংস্টার আছে তারা দে লুক আপ টু হিম, তাই না? তো এই ধরনের একটা প্লেয়ারকে ড্রেসিং রুম শেয়ার করতে চাইবেন। তো সবকিছু মিলে সাকিবের মতো একজন প্লেয়ার যখন খেলেন, এটা একটা বড় ব্যাপার। তিনি নেই এখন, তার ব্যাপারটাও আবার আন্ডারস্ট্যান্ডেবল, যেহেতু জি। দীর্ঘদিন ফ্যামিলির সঙ্গে নেই, একটু ছুটি চেয়েছেন, সামনে জিম্বাবুয়ে সফর, এবং তাদেরকে এখন অনেকটা লম্বা সময় বায় বাবলে থাকতে হয়। সো আন্ডারস্ট্যান্ডেবল, অবশ্যই খেলতে পারলে ভালো হতো, কিন্তু আসলে ইনজুরি কিংবা এই ব্যাপারগুলোর উপর তো আসলে কারো কন্ট্রোল নেই, তো কিছু করার নেই। আমি আশা করতে পারি যে তারকারা আছেন তাদের দিয়েই লিগ আরো জমজমাট হবে। একটু সারোয়ার ইমরানের কাছে যাই, সাকিব বিষয়ে আরো একটু ডিটেলস জানতে চাই। এখন পর্যন্ত আসলে বোলিংটা ভালো করলেও ব্যাটিংয়ে একেবারেই ফর্মে নেই সাকিব আল হাসান, এবং আমরা যতটুকু জানি, যেমনটা আসলে আরিফুল ইসলাম রনি বলছিলেন যে আন্ডারস্ট্যান্ডেবল, পরিবারের সাথে সময় কাটাতে বায়োবা বলে যেহেতু অনেক লম্বা সময় থাকতে হয় জিম্বাবুয়েতে, তিনি দলের সাথে যোগ দেওয়ার কারণেই আসলে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। সাকিবের জন্য আসলে সুপার লিগ খেলাটা কি দরকার ছিল কিনা ফর্মে ফেরার জন্য, এবং সাকিবের মতো ব্যাটসম্যানদের বা অলরাউন্ডারদের আসলে খুব একটা ভাবায় কিনা এই ফর্মহীনতা? এবং যেহেতু আপনি কোচিং করিয়েছেন তাকে বিভিন্ন সময়, আপনি নিশ্চয়ই একটা কাটাছাড়া করতে পারেন। না, সাকিব অবশ্যই, মোহামেডানে যদি সাকিব খেলতো মোহামেডানের জন্য একটা বিরাট ব্যাপার ছিল এটা। মোহামেডান টিমটা একটা স্ট্রং থাকতো সুপার লিগে। সাকিব যদিও ব্যাটিং এ সেরকম করতে পারে নাই, আসলে আমাদের যে উইকেট গুলো আমরা খেলছি এগুলো T20 ইন্টারন্যাশনাল মানের উইকেট না, সেই জন্য জাতীয় দলের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু ব্যাটসম্যান যারা সেরকম পারফরমেন্স করতে পারছে না। তো আমাদের উইকেট গুলো যদি এক মাঠে 3টা ম্যাচ বৃষ্টির মধ্যে, আসলে এটা একটা কঠিন কাজ ভালো উইকেট তৈরি করা। তারপরে আমরা প্লেয়াররা এবং কোচিং স্টাফ যারা আছে প্রত্যেকটা টিমের সবাই খুব ভালোভাবে নিয়েছি ব্যাপারগুলো। তো আমার মনে হয় সাকিব থাকলে একটা অন্যরকম ব্যাপার ছিল মোহামেডানের জন্য। সাকিব হয়তো কামব্যাক করতো পরের যে কোনো ম্যাচে। তো সেই হিসাবে আমি বলবো যে সাকিবের কথা বলবো না, তামিম আমাদের টিমে নাই। তামিম থাকলে আমাদের অনেক ভালো লাভ থাকতো। তো এই জাতীয় দলের প্লেয়াররা কিন্তু সেরকম পারফরমেন্স দেখাতে পারছে না। ওয়ারেস এখানে মিজান, ব্রাদার্সের মিজান কিন্তু অনেক রান করছে, হাইয়েস্ট স্কোরার টুর্নামেন্টের। 400-র উপর রান তিনি করেছেন, 418 সম্ভবত। হ্যাঁ, অন্যান্য টিমেরও অনেক প্লেয়ার আছে ভালো করছে, সেই অনুপাতে কিন্তু জাতীয় দলের যারা পরীক্ষিত খেলোয়াড় তারা কিন্তু মুশফিক রহিমের নাম বলতে পারি আমরা, তামিম ইকবাল হয়তো আছে প্রথম 5 জনের মধ্যে এখন। তারপরে আমি তামিম বলবো এখন যে সেই পর্যন্ত 306 রান করেছেন এবং মোহাম্মদ নাইম 307 রান করেছেন, দুজন ওপেনার রান পেয়েছেন। এছাড়া মুশফিক বা রিয়াদ তো আসলে সেভাবে সুযোগও পাচ্ছেন না, সুযোগ পাচ্ছে না বা রান করতে পারছে না। তো এখানে T20 উইকেট গুলো আসলে এরকম থাকে না ইন্টারন্যাশনালি, তারা স্ট্রাগল করছে সবাই। তামিমও যেভাবে খেলে, ফ্লুয়েন্ট খেলে, সেভাবে খেলতে পারে না এই T20। তো আমি বলবো যে এটা আসলে পিচের উপর ডিপেন্ড করে, কারণ এই ধরনের পিচে সাধারণত T20 হয় না। এখানে যদি ভালো সুইং বলার থাকে কিন্তু অনেক অনেক ভালো করতে পারবে, উইকেট গুলা কিন্তু বল গ্রিপ করে। ইভেন স্পিনাররাও যখন বল করে নতুন বলে বল খুব গ্রিপ করে, পরে হয়তো একটু ইজি হয় যেহেতু সিমটা তখন এত ধার থাকে না, পরে হয়তো একটু খেলা যায় স্পিনারদের। তো টোটালি টুর্নামেন্টটা আসলে আমার মনে হয় যে সফলভাবে শেষ করা সব খুব ইম্পর্টেন্ট। এবং রনি ভাই যেটা বললেন, আসলে জিনিসটা সবাইকে সমান চোখে দেখা উচিত, সব টিমকেই সমানভাবে সুযোগ সুবিধা দেওয়া উচিত, সবকে সমান দৃষ্টিতে দেখা উচিত। তো এইটা আমি আশা করি আর কি সবার কাছ থেকে। আমি সারোয়ার ইমরানের কাছে আরেকটা বিষয় নিয়ে একটু জানতে চাই। যেহেতু ডিপিএল শুরু হওয়ার ঠিক আগে বাংলাদেশ একটা সিরিজ খেলেছে, বাবা বলে ঢোকার পর 2 দিন প্র্যাকটিস করতে পেরেছে, এরপরে আসলে প্রতি 2টা রাউন্ডের পর 1 দিনের বিরতি ছিল। দেখা গেছে বেশিরভাগ দলই আসলে অনুশীলন এই পুরো সময়টাতেই করেনি। যেহেতু আপনি কোচিংয়ের সাথে যুক্ত আছেন, দলগুলোর সাথে যুক্ত আছেন, এটা কি আসলে কোনো প্রভাব ফেলছে কিনা? একের পর এক ম্যাচই তো আসলে খেলোয়াড়রা খেলছেন, নিজেদের সংশোধনের বা ত্রুটিগুলো নিয়ে আসলে কাজ করার সময় তো পাচ্ছে না। না, আসলে প্র্যাকটিসটা অত ইম্পর্টেন্ট না এখন যেহেতু আমাদের সময় নাই প্র্যাকটিস নিয়ে আলাপ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আমাদের যেহেতু নাই, এটা নিয়ে আলাপ করে কোনো লাভ নাই। তারপরে আমরা যে মেন্টাল প্র্যাকটিস, মেন্টাল প্রিপারেশন, আমার আগের দিন রাত থেকে প্রিপারেশন নিতে হবে, মেন্টালি প্রিপারেশন। না, আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি, যেই খেলোয়াড়টা ধরেন ফর্মে নাই, তাকে ফর্মে ফেরানোর জন্য
ট্রেনিং গ্রাউন্ডে যেই সময়গুলো ব্যয় করতে হয় সেই সময়টা তো আসলে খেলোয়াড়রা পাচ্ছে না, সেটাও আসলে ফর্মহীনতাটাকে না, কিন্তু দীর্ঘায়িত করছে কিনা? আমাদের এক্সট্রা প্লেয়ারদের জন্য অফ ডেতে আমরা প্র্যাকটিসের ব্যবস্থা রেখেছি। জি। ওই ধরনের কাজ হচ্ছে, ছোটখাটো কাজ হচ্ছে। তারপরে আমি বলবো যে এখানে মেইন দরকার হলো সেন্সটা ইউজ করা, আমি কিভাবে খেলবো, কালকের ম্যাচটা কিভাবে খেলবো, আজকে রাত থেকে প্ল্যান করতে হবে, ওইভাবে খাওয়া দাওয়া করতে হবে, রেস্ট নিতে হবে, সেভাবে মাঠে যেয়ে আমার অ্যাপ্লিকেশন করতে হবে। এই কাজগুলো আমরা করতেছি, সবাই চেষ্টা করতেছি। তারপরেও আমরা ভুল করতেছি, বারবার প্লেয়াররা ভুল করতেছে, আমরাও ভুল করতেছি। তো এই যত ভুলগুলো যে টিম যত কম করছে সেই টিম তত রেজাল্ট পাচ্ছে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং আশা করছি তিনজনই আমাদের সাথেই থাকবেন। সুপার লিগটা কেমন হবে, রেলিগেশনের পার্টেক্স ইতিমধ্যেই প্রায় নিশ্চিত হয়ে গেছে, তাদের অবনমন কি হতে যাচ্ছে আসলে এই সুপার লিগে এবং তারকারা কেমন পারফর্ম করছেন, নতুন কারা কারা উঠে আসছেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তবে একটা ছোট্ট বিরতির পর। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছি আমি নাবিল কায়সার। কথা বলছিলাম ঢাকা প্রিমিয়ার লিগ বা টিপিএল নিয়ে। আমাদের সাথে ইতিমধ্যে তিনজন গেস্ট যুক্ত হয়েছেন। আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি, ক্রিকেট কোচ সারওয়ার ইমরান এবং সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ। সেলিম শাহেদকে দিয়ে যদি শুরু করি, এখন পর্যন্ত আসলে 6টা দল সুপার লিগে উঠেছে। প্রত্যাশিত যে নামগুলো আছে সবাই আসলে সুপার লিগ খেলছে এমনটা বলে ভুল হবে না মোটেও। আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, শেখ জামাল, গাজী গ্রুপ, 6টা দল সুপার লিগে উঠেছে এখন পর্যন্ত এবং সবাই সবার সাথে এখনো খেলা বাকি আছে, পয়েন্টগুলো কাউন্ট হবে। কাকে আসলে এগিয়ে রাখছেন, অ্যাডভান্টেজে কোন দল আছে, চ্যাম্পিয়নশিপের দৌড়ে কারা আসলে এগিয়ে থাকবে বলে মনে করেন? আর সত্যি কথা বলতে কি, টি20তে আপনি কাউকে যে এগিয়ে রাখবেন এটা সুযোগটা খুব কম। কারণ একটা জিনিস কি, মানে যে সময়টা ক্রিকেট হচ্ছে আমাদের, জি। আপনার বৃষ্টি প্লাস কোন দিন ফুল ম্যাচ হবে আর কোন দিন 7 ওভার হবে বা 10 ওভার হবে, এটা অনেক বড় একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে। আনপ্রেডিক্টেবিলিটির লেভেলটা এক্সট্রিমলি হাই। যদি উইকেট কন্ডিশন যেরকম স্ট্রং হতো এবং প্রপার ক্রিকেট প্লেইং সিচুয়েশন থাকতো তাহলে আরেক রকম এনভায়রনমেন্ট ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, এই সময় জুন মাসের এই সময়টা এসে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই সময় এসে কোনো টিমকে এগিয়ে রাখা বা পিছনে রাখার কোনো সুযোগ নাই। কারণ আপনি নিজেই জানেন না খেলা কত ওভারের হবে, আপনার টসের সিচুয়েশন কি হবে, উইকেট কন্ডিশন কি হবে। তো এই আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে কাউকে এগিয়ে রাখা বা পিছিয়ে রাখার পক্ষে আমি নই। আমার কাছে মনে হয় যে যেদিন যে দল ক্লিক করবে সেদিন সে দলকে হারিয়ে দিতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। একটু সারোয়ার ইমরানের কাছে এই একই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, কাউকে কি এগিয়ে রাখছেন কিনা? সেলিম শাহ যেমনটা বললেন যে বৃষ্টি হচ্ছে, কোনো ম্যাচ বাতিল হয়ে যাচ্ছে, কোনো ম্যাচ পরিত্যক্ত হচ্ছে, শর্ট ওভার বা কাটেল ওভারের খেলা হচ্ছে, কাউকে আসলে এগিয়ে রাখার উপায় নাই। তবে আবাহনী, প্রাইম ব্যাংক এই দুইটা দল বা প্রাইম দোলেশ্বর তারা তো আসলে পয়েন্ট টেবিলে কিছুটা হলেও এগিয়ে আছে, কিছুটা অ্যাডভান্টেজ পাবে কিনা? এছাড়া যেমনটা আসলে আমরা বলছিলাম, প্রাইম ব্যাংকে যেহেতু তামিম খেলতে পারছেন না, মুস্তাফিজকে নিয়েও শঙ্কা আছে, কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিতে পারে কিনা শেষ রাউন্ডের খেলাগুলোতে? না, আসলে সেলিম সাহেব যেটা বলছে আসলে ঠিক কথাই বলছে। এই কম ওভারের খেলা আসলে কে জিতবে কে হারবে, এক ওভারে কিন্তু খেলা পুরো জি। ওলট পালট হয়ে যায়। তো সেই হিসাবে আমি বলবো যে যে কেউ জিততে পারে যে কোনো ম্যাচ। তারপরে যেহেতু প্রাইম ব্যাংক সবার উপরে আছে পয়েন্টে, তারপরেই প্রাইম দোলেশ্বর এবং আবাহনী তো একটা স্ট্রং টিম। তারপরে আমি বলবো যে স্ট্রং টিম গুলো এই সুপার লিগে কিছুই নাই, যে কেউ যে কোনো দিন জিততে পারে, যে ভালো খেলবে সেদিন সেই জিতবে। এবং প্রথম 6 ওভারটা খুব ইম্পর্টেন্ট। আমরা 6 ওভারে যদি আমাদের এখানে যে জিনিসটা ব্যাপারটা হলো যে 6 ওভারে যদি কোনো দল যদি রান করতে না পারে, ফরেন প্লেয়ারদের মতো এত পাওয়ার নাই যে বলে বলে 6 মারবে, লাস্টে যে মিসিডও 6 হয়ে যাবে, সেরকম প্লেয়ার আমাদের দেশে নাই। সেজন্য প্রথম 6 ওভার যারা ভালো করবে তাদের একটা মোটামুটি জিতার চান্স থাকে। আর যদি এটা 10 ওভারের খেলা হয় তাহলে তো কথাই নেই। আমি একটু আরিফুল ইসলাম রনির কাছে যেতে চাই। যেমনটা আমরা আসলে বলছিলাম, একটু যেই খেলোয়াড়রা ইনজুরিতে পড়েছেন তাদের আপডেটটা যদি একটু আপনার মাধ্যমে দর্শকদের দিয়ে দেওয়া যায়। তামিম ইকবাল, লিটন দাস, মুস্তাফিজুর রহমান কেউই আসলে ইনজুরির কারণে এখন পর্যন্ত খেলতে পারছেন না হয়তো সুপার লিগটা। আপনার কাছে সবশেষ আপডেটটা কি আছে? তামিমরা তো নেই আলটিমেটলি, মুস্তাফিজেরটা তো ইমরান ভাই আরো ভালো বলতে পারবেন, সারোয়ার ইমরান ভাই। বাট লিটন আমরা ধারণা করছি, যতটুকু আমরা জানি যে সুপার লিগ থেকে হয়তো খেলবেন। সো লিটনকে পেলে ডেফিনেটলি আবাহনের তো শক্তি আরেকটু বাড়বে। আর ইনজুরির অবস্থা এমনিতে তাসকিনের হাতে তো সেলাই পড়েছে, জি। তো তার কি অবস্থা? তবে সেলাই তো খুব বেশি দিন, মানে সেলাই খুব সিরিয়াস ইনজুরি না, বাট একটু সময় লাগে আর কি।
বাট সুপার লিগের খেলাগুলো তো আবার খুব দ্রুত প্রতিদিনই খেলা আছে। সো আমি ঠিক জানি না যে তিনি কবে নাগাদ ফিরতে পারবেন বা কতটুকু খেলতে পারবেন, যদিও বা হাতে সেটাই, স্টিল এটা নিয়ে তো আর খেলার মতো অবস্থায় নাই মোটামুটি ঠিক হওয়ার আগ পর্যন্ত। ইনজুরির অবস্থা বলতে এই। আর প্রাইম ব্যাংক ডেফিনেটলি মানে আপনি যদি শক্তি সামর্থ্যের কথা বলেন, আমি যদিও টি-20 ম্যাচে এমনিতেই কোনো কিছু বলার টাফ, তারপরে যদি আবার কার্টেল ওভারে হয় তাহলে তো আরো বলার টাফ, বাট স্টিল আমি প্রাইম ব্যাংকেই একটু এগিয়ে রাখছি। তাদের টিম খুব ব্যালেন্সড এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। তামিম যদিও নাই, তারপরে রনি তালুকদার, বিজয়, মিঠুন ওরা যদি খেলতে পারে ঠিক মতো, আমার মনে হয় যে নাহিদুল খুব ভালো খেলছে এই লিগে। সো আমি প্রাইম ব্যাংকে একটু এগিয়ে রাখছি। আমি এই বিষয়টা একটু সারোয়ার ইমরানের কাছে জেনে নিয়ে আসতে চাই। মুস্তাফিজের আসলে সবশেষ আপডেটটা কি? মাঝখানে 2টা ম্যাচ তিনি মিস করেছেন, পুরনো ব্যাক ইনজুরিটা আসলে মাথাচাড়া দিয়ে উঠেছে, কিছু কি আসলে জানানো যায় কিনা দর্শকদের উদ্দেশ্যে? না, ফিট আছে, আজকে তো খেলার কথা ছিল, লাস্ট ম্যাচেও খেলছে, ওখানে 2 ওভার বল করছিল, আজকেও খেলার কথা ছিল, মোটামুটি ফিট। আমরা মুস্তাফিজের সাথে কথা বলে এবং ফিজিওর সাথে কথা বলেই ওকে আমরা তৈরি করি আর কি। ও যদি রেস্ট চায় আমরা তাকে রেস্ট দিই আর কি, সেভাবে খেলছি। যেহেতু আপনি এই দলটার সাথে যুক্ত আছেন, আরও একটা প্রশ্ন একটু করে নিয়ে আসতে চাই। একই সাথে রুবেল, মুস্তাফিজ এবং শরীফুল আপনার দলে আছেন, নাহিদুলও খুব ভালো বোলিং করছেন। একই সাথে আসলে জাতীয় দলের এই 3জন পেসারকে পাওয়াটা আসলে কত বড় অ্যাডভান্টেজ, এবং তারাও যেহেতু একে অপরের সাথেই খেলছেন, সেটা নিশ্চয়ই জাতীয় দলেও কাজে আসবে। না, বিরাট অ্যাডভান্টেজ। আমি তো অবশ্যই বলবো যে আমাদের যে কোনো 3 জনের মধ্যে 2 জন যদি ভালো বোলিং করে, আমাদের ম্যাচ জেতার চান্স থাকে পুরোপুরি। 5টা বলারের মধ্যে যদি দুইটা বলার ভালো করে আর একটা বলার যদি মিডিয়াম করে আর 2টা বলার যদি মাইরো খায়, তারপরে আমাদের জেতার চান্স থাকে। সেজন্য আমরা এই দিক দিয়ে আমি বলবো আমাদের রনি ভাই যেটা বলছে একদম পারফেক্ট বলছে। আমাদের টিমটা ব্যালেন্স, স্ট্রং, বোলিং সাইডটা স্ট্রং, সেই সাথে যদি ফিল্ডিং সাপোর্ট দিতে পারে আমরা যে কোনো টিমকে হারাইতে পারবো। একটু সেলিম সাহেদের কাছে যেতে চাই। এখন পর্যন্ত আসলে যতটুকু খেলা দেখেছেন, নতুন কাউকে চোখে পড়েছে কিনা? মিজানুর রহমানের কথা আমরা বলছিলাম, ব্রাদার্সের হয়ে খেলেন, 418 রান করেছেন। এছাড়া বেশ কিছু খেলোয়াড়ও, তানভীর ইসলাম খুব ভালো পারফর্ম করেছেন। আনিসুজ্জামানের কথা বলতে চাই, ইমরানুজ্জামানের কথা বলতে চাই। আপনার কাছে আসলে নতুন কারো খেলা চোখে পড়েছে কিনা? সত্যি কথা বলতে যে কটা খেলা আমি দেখেছি তার ভিতরে আমার কাছে যে ছেলেটা বাংলাদেশ অলরেডি একটা ম্যাচ খেলছে, নাইম শেখ, ওকে আমার সবচেয়ে বেশি প্রমিজিং প্লেয়ার লাগে। তো ও কনসিস্টেন্টলি ভালো খেলেছে। আর মিজান যেটা বলেছে, মিজানও 400-র উপরে রান করেছে যদিও, তবে মিজানকে আমি অনেকদিন ধরে দেখছি, বাট ও ইনকনসিস্টেন্ট পারফর্ম করে এসছে অন্যান্য বছর। ওই তুলনায় এই বছর সে ভালো খেলেছে। তো আমার মনে হয় যে তাকে হয়তো কনসিডার করবে সামনে, হয়তো এই টিমে বা ডেভেলপমেন্ট স্কোয়াডে বা অন্য কোনো এরিয়াতে, যেখানে তাকে গ্রুম করে ফিউচারের জন্য যদি গ্রো করা যায়, সেটা হয়তো একটা পদক্ষেপ ক্রিকেট বোর্ড নিতে পারে। আর সেই সাথে আরেকটা প্লেয়ারকে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে সাইফ হাসান। সাইফ হাসানও মোটামুটি কনসিস্টেন্টলি খেলেছে এবং ওনার টেকনিক্যালি খুব সাউন্ড প্লেয়ার, এবং আমি আশা করবো যে সে বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন সার্ভিস দিবে। একটু আরিফুল ইসলাম রনির কাছে যেতে চাই। গতকালকে আপনার একটা স্ট্যাটাস আমি দেখেছি, যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যেও বলতেন যে নতুন আসলে, যেহেতু আপনি প্রতিদিনই ফলো করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজটাই করছেন, নতুন নতুন অনেক ট্যালেন্টের কথাও আসলে উঠে আসছে। শামীম পাটোয়ারির কথা আমরা দেখেছি, এছাড়া মিজানুর রহমানের কথা বলছিলেন, মাহমুদুল হাসান জয়, তিনিও খুব ভালো পারফর্ম করছেন। আন্ডার-19 প্লেয়ারদের আসলে কি অবস্থা, এবং আপনার চোখে আসলে কারা উঠে আসছেন বলে মনে করেন? যদি উঠে আসার কথা বলেন, তাহলে আসলে মিজান তো আমাদের ডোমেস্টিক ক্রিকেটে অনেকদিন থেকে খেলছেন এবং তার স্ট্রেংথের জায়গাগুলো আমরা জানি, তার দুর্বলতার জায়গাগুলো জানি। সেখান থেকে আমার খুব বেশি ডিফারেন্ট এই লিগে মনে হয়নি যে খুব ডিফারেন্ট কিছু করছেন। একটু ধারাবাহিক, যেটা সেলিম সাহেদ ভাই বলেন, এবার একটু ধারাবাহিক গেছেন, বাট আমার খুব স্পেশাল মনে হয়নি। ধারাবাহিকতা অবশ্যই একটা বড় ব্যাপার, কিন্তু স্পেশাল মনে হয়নি, স্পেশালি তিনি তো টপ অর্ডারে ব্যাট করেন। তো সেই দিক থেকে বিবেচনা করলে, আপনি যে নতুনদের উঠে আসার কথা বললেন, আমি শামীম পাটোয়ারিকে নিয়ে খুব এক্সাইটেড এই কারণে যে বাংলাদেশে তো আসলে এই ধরনের প্লেয়ার আমরা নর্মালি পাই না। এই ধরনের প্লেয়ার বলতে আমি বোঝাচ্ছি যারা একটু হাতের যাদের জোর আছে, যাদের গায়ে প্রথম বল থেকে আসলে বিগ হিট করতে পারেন। এক্স্যাক্টলি, খুবই ফেয়ারলেস ক্রিকেটার, খুবই ফেয়ারলেস ব্যাটসম্যান। যদিও ব্যাটিং নিয়ে অনেক কাজ করার আছে অবশ্যই, বাট যেটা বলছিলাম যে অ্যাটিটিউড, আমরা তো অ্যাটিটিউডটা দেখবো ইয়াং প্লেয়ারদের মধ্যে, সেই অ্যাটিটিউড তার যেরকম এবং গায়ের জোরে তার যে ব্যাট স্পিড, তার গায়ের জোরে তিনি যেভাবে মারতে পারেন, এই ধরনের ক্রিকেটার নর্মালি আমরা পাই না। এবং আমাদের যে একটা ঘাটতির জায়গা আছে লিমিটেড ওভার্সে, ওয়ানডে টি-20 দুই জায়গাতে 6-7 নম্বরে, আমি মনে করি যে মানে নিয়ার ফিউচার, আমি আশা করবো যে মানে খুব দূরের ভবিষ্যতে নয়, নিয়ার ফিউচারই শামীম সেটা পূরণ করতে পারবেন যদি তাকে প্রসেসটায় রাখা যায়। তার সেই অ্যাবিলিটি আমার মনে হয় আছে, প্লাস তার বোলিং খুব এফেক্টিভ, নতুন পুরনো সব বলে তার
ফিল্ডিং আমি মনে করি যে ওয়ার্ল্ড ক্লাস ফিল্ডার তিনি হতে পারেন। বাংলাদেশ থেকে আমরা অনেক সময় ভালো ফিল্ডার পেয়েছি, কিন্তু কখনোই ওয়ার্ল্ড ক্লাস ফিল্ডার পাইনি। শামীম অলরেডি আমার দেখা সেরা ফিল্ডার অলরেডি, মানে তিনি যে গ্রাউন্ড কাভার করেন, তার যে রিফ্লেক্স, তার যে অ্যান্টিসিপেশন, সবকিছু মিলিয়ে আমার দেখা অলরেডি সেরা ফিল্ডার। যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা প্রেশার থাকলে তখন ফিল্ডিংও খারাপ হতে পারে, স্টিল আমি মনে করি তার ভিতরে ইনগ্রেডিয়েন্টস আছে। এখন তারপরে বাকিটা দায়িত্ব বোর্ডের, টিম ম্যানেজমেন্টের যারা আছেন এবং তার নিজেরও অবশ্যই তাকে ধরে রাখতে হবে। আমি সাথে একটু যোগ করতে চাই, আপনার কাছে আসলে কি মনে হয় এখনই জাতীয় দলের প্রসেসটার মধ্যে কি তাকে নিয়ে আসা উচিত কিনা? কারণ এই 6-7 নম্বরের পজিশনের কথা যেটা বললেন, যতদিন ধরে আসলে সাংবাদিকতা করছি আমরা সবসময় দেখছি যে এই জায়গাটাতে বাংলাদেশের একটা প্রবলেম রয়েই গেছে এবং এখনো এটার সলিউশন আমরা পাইনি। তো জাতীয় দলের সরাসরি না হলেও প্রসেসটা নিয়ে আসা এখনই উচিত কিনা? হ্যাঁ, মানে টি-20 দলে কিন্তু আমরা নিতেই পারি, এবং টি-20 এমন একটা খেলা যেখানে আমি মনে করি যে আপনি যাকে প্রমিজিং মনে করবেন কিংবা যাকে মনে করবেন ইফেক্টিভ, তাকে যখন তখন আপনি নিতে পারেন। সেখানে এইজটা কোনো ব্যাপার না, সেটা 19 বছর হোক আর 38 বছর হোক, টু বি অনেস্ট। হ্যাঁ, টি-20 আমি মনে করি এটা, এবং যেহেতু আমাদের সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, আমি বলছি না তাকে ওয়ার্ল্ড কাপে খেলাতে হবে, কিন্তু আপনি তাকে প্রসেসে আনেন। জিম্বাবুয়ে কিংবা এই ধরনের ম্যাচগুলো আপনি তাকে 2-1টা ম্যাচ চান্স দেন, দেখেন তার ব্যাপারগুলো আপনি দেখেন, তার ভিতরে কি আছে কিংবা কতটুকু কি দরকার, কতটুকু কাজ করতে হবে, কোন জায়গাটায় কাজ করতে হবে। কারণ আমরা জানি যে তার ভিতরে সেই জিনিসটা আছে, সেই ইনগ্রেডিয়েন্টস আছে, তাকে এখন তৈরি করার ব্যাপার। সো আমি মনে করি তাকে প্রসেসে রাখা উচিত এবং প্রসেসে আনা উচিত, যেহেতু আমাদের ওই জায়গাটায় স্পেশাল ঘাটতি আছে। হ্যাঁ, এবং ওই যে বাংলাদেশ টাইগার্সের যে কথাটা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেখানেও যদি তাকে রাখা যায়, আমি ঠিক জানি না মানে যে তাদের প্ল্যানটা কি, বাট সেখানে তো স্পেসিফিক কাজ করা হবে বলে আমি শুনেছি, কিংবা তারা বলছেন। তো এই জায়গাগুলোতে অ্যাটলিস্ট তাদেরকে রাখা উচিত। প্লাস জাতীয় দলের সঙ্গে যে এখন তো কোভিড সিচুয়েশনে একটা ব্যাপার হলো যে অনেক লম্বা স্কোয়াড, কিন্তু বড় স্কোয়াড কিন্তু ট্রাভেল করছে কিংবা যে কোনো সিরিজেই থাকছে। তো আমি মনে করি যে তাকে আমরা সাথে রাখতেই পারি, অ্যাটলিস্ট প্রসেসটার সঙ্গে থাকলো, ওই এনভায়রনমেন্টের সঙ্গে একটু খাপ খাইয়ে দিলেন, এই ব্যাপারগুলো যদি হয় খুব ভালো। শুধু শামীম না, আরো এরকম প্রমিজিং প্লেয়ার আসে। আপনি বলছেন জয়ের কথা, জয় আসলে আমার ঠিক টি-20 ম্যাটেরিয়াল মনে হয় না, তার আরো অনেক তিনি মানে আরো লঙ্গার ফরম্যাটে কিংবা ওয়ানডেতে হয়তো আরো ভালো করবেন, বাট টি-20তেও তার উন্নতি চোখে পড়ার মতো। আন্ডার 19 আর যদি শরীফুল তো অলরেডি ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছেন, শরীফুল খুবই প্রমিজিং। আশা করবো যে তিনি সেই প্রমিসটা ধরে রাখবেন। আকবর আলীর উপরে একটু হতাশ এই লিগে, আমি গত বঙ্গবন্ধু টি-20 দেখেছিলাম যে তার পাওয়ার হিটিং এ বেশ উন্নতি হয়েছিল, তেমন একটা সুযোগও তো তিনি পাননি, 7-8 নম্বরে আসলে ব্যাটিং করতে হচ্ছে। এক্স্যাক্টলি, খুব বেশি সুযোগ পাননি, তারপরেও যতটুকু পেয়েছেন ততটুকু কাজে লাগাতে পারতেন হয়তো, বাট একটা লিগ সমস্যা নেই। তারপর এই টিমের যদি আরো 2-1 ছিল যারা হয়তো এনাফ সুযোগ পাননি, বাট এই আন্ডার 19 টিমের আমাদের যেটা ওয়ার্ল্ড কাপ জিতেছে যারা, তাদের কিন্তু অনেকেই খুব সম্ভাবনাময়। তো কোভিড সিচুয়েশনের কারণে তাদেরকে আমরা প্রসেসে রাখতে পারিনি, বাট তারা যাতে হারিয়ে না যায় এবং তাদের সম্ভাবনা যাতে পূর্ণতা পায়, সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যা যা করা উচিত আমি মনে করি যে মানে করা উচিত আর কি। এখন তারপর আমাদের সিস্টেমে তো অনেক দুর্বলতা আছে, তারপর তাদেরকে স্পেশাল কেয়ার নিতে। আমরা এই বিষয়টা নিয়ে আরো একটু কথা বলবো। সারোয়ার ইমরানের কাছেও ঠিক একই প্রশ্নটাই আমরা করতে চাই, তবে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। কারা উঠে আসছেন, কারা ভালো পারফর্ম করছেন, এছাড়া জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল, সেটা নিয়ে একটু কথা বলতে চাই, তবে একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসার। আমরা আলোচনা করছিলাম ডিপিএল নিয়ে এবং বিরতির ঠিক আগে সারোয়ার ইমরানের কাছে আসলে প্রশ্ন রেখেছিলাম যে টেকনিক্যাল বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, কাদেরকে আসলে প্রমিজিং মনে হচ্ছে, যেহেতু পুরো টুর্নামেন্টে আপনি খুব কাছ থেকে দেখছেন, বোলার বলুন, ব্যাটসম্যান বলুন, প্রমিজিং ক্রিকেটার কাকে লাগছে? না, এটা তো রনি ভাই তো বললোই যে আপনার চোখে কোনো ধরনের ব্যতিক্রম আছে কিনা এর বাইরে? ব্যতিক্রম বলারদের কথা বলবো, প্রথমেই বলতে হয় যে তানভীরুল ইসলাম এক্সট্রাঅর্ডিনারি বোলিং করছে, যেরকম টার্ন বাউন্স, হয়তো আমার মনে হয় পিচটা ওর জন্য স্যুট করছে ভালো, সেটা হতে পারে। তার উপর সে ভালো বোলিং করছে, যে জায়গায় বল করার দরকার এই ধরনের উইকেটে সেই জায়গায় বল করছে, এবং কোনো রুম দেয় নাই, কোনো ইজি বল দেয় নাই। টি-20তে ইকোনমি রেট তার 5-এরও কম, এক্স্যাক্টলি 4.59, সেটা তো অবশ্যই আউটস্ট্যান্ডিং। না, সেটা তো আছে। আমি বলবো যে আনপ্লেয়েবল ছিল পুরো টুর্নামেন্টটা, আনপ্লেয়েবল। খালি এখানে না, বিকেএসপিতে সব জায়গায় যেখানেই বল করছে, এবং টাইট লাইন এন্ড লেংথ মেনটেন করে বল করছে। ওর বলে একমাত্র টার্ন ছিল, অন্যদের বাহাতিদের তেমন কোনো টার্ন ছিল না। আর আরেকটা ছেলে আছে যেটা আমরা মিস করতেছি, রাকিবুল হাসান, আন্ডার 19-এর, সেও খুব ভালো বল করছে, যদিও উইকেট তেমন পায় নাই, কিন্তু ইকোনমি ভালো ছিল। তো আমি এই দুইটা বাহাতি স্পিনারের কথা বলবো যে উঠে আসছে। আর যেটা রনি ভাই যে ব্যাটসম্যানদের নাম বললো, সবাই আছে এর মধ্যে। টি-20-র জন্য ইমরানুজ্জামান প্লেয়ার দেখলাম, স্ট্রাইক রেট অনেক হাই, খুব ভালো করছো। তো হলো
প্রাইম দলেশ্বরের প্লেয়ার, জি। এবং প্রাইম দলেশ্বর জিতার পিছিয়ে, অনেক ম্যাচ জিতার পিছিয়ে তার অবদান অনেক বেশি। শুরুতে একটা কুইক স্টার যেহেতু ইমরানুজ্জামান দিয়ে দেন, সে কারণে আসলে প্রাইম দলের জন্য আসলে কাজটা ইজি। আমরা একটু সেলিম শাহেদের কাছে যেতে চাই, ডিপিএল থেকে একটু জাতীয় দলে ফিরতে চাই। জিম্বাবুয়ে সফর আছে এই মাসেই, বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেই অনুযায়ী কাজও চলছে। যতটুকু আমরা শুনতে পেয়েছি স্কোয়াডও রেডি করা হয়ে গেছে। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে জিম্বাবুয়ে সফরের আগে সিনিয়র ক্রিকেটারদের অনেকেই বিশ্রাম চাইতে পারেন, এমন নিয়ে অনেক ধরনের গুঞ্জন শুনেছি, তবে শেষমেশ আসলে যতটুকু খবর মুশফিকুর রহিম ছাড়া সবাই আসলে সব ফরম্যাটে খেলতেই আগ্রহী। আপনার কাছে বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, যেহেতু কোভিড সিচুয়েশনে আমাদের খেলোয়াড়রা যত বেশি খেলার সুযোগ পাবে, স্পেশালি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যত বেশি থাকবে ততটাই তাদের জন্য ভালো। আর জিম্বাবুয়ের সাথে যেহেতু আমাদের ডিফারেন্সটা কম, আমরা রেটিং এ যেহেতু জিম্বাবুয়ের চেয়ে উপরে আছি, জি। জিম্বাবুয়ের মাটিতে যেহেতু খেলা হবে, আমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট সিরিজ। এবং আমরা যদি কনভিনসিংলি জিতে আসতে পারি, সেটা আমাদের রেটিংও আমাদেরকে একটা বেটার সিচুয়েশনে নিবে, প্লাস আমাদের কনফিডেন্স লেভেলও হাই হবে। তো সবকিছু মিলিয়ে আমি যেটা ফিল করি যে জিম্বাবুয়ে সিরিজ আমাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং যারাই খেলুক যেই খেলুক আমরা যাতে বেস্ট পসিবল পারফরমেন্স দিতে পারি এবং দেশের জন্য যাতে গৌরব নিয়ে আসতে পারি, এটাই আশা করবো আমাদের খেলোয়াড়দের কাছ থেকে। আমি সেলিম সাহেদের কাছে আরও একটু আসলে জানতে চাই যে জিনিসটা বায়োবাবলের কারণে ক্রিকেটে খেলোয়াড়দের অনেক বেশি ইনভলভ হতে হচ্ছে, তারা হয়তো পরিবারের কাছে যেতে পারছে না বা একটানা খেলার ধকলটা কাটাতে হচ্ছে, সে কারণে আসলে অনেক হয়তো বিশ্রাম চান বা বিশ্রাম পানও। এটা আমরা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট আয়নায় দেখি, সব দলের খেলোয়াড়দেরকে আসলে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়। বাংলাদেশে যদি আসলে এ ধরনের কথা বলা হয় বা কেউ বিশ্রাম চান, সেটাকে খুব নেগেটিভলি দেখা হয়। আপনি আসলে বিষয়টা কিভাবে দেখেন? এবং জিম্বাবুয়ে যেহেতু বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে, কাউকে যদি বিশ্রাম দিতে হয় এই টুকটাই কি আসলে উপযুক্ত কিনা? দেখুন, বিশ্রামের যে বিষয়টা আসে সেটা কি, মানে যদি একটা খেলোয়াড় তার ফ্যামিলি থেকে, অনেকে ছোট বাচ্চা আছে, কেউ নিউলি ম্যারিড আছে, তো এইসব হিউম্যান গ্রাউন্ড কিন্তু কনসিডার করা উচিত। জি। তো এই সমস্ত হিউম্যান গ্রাউন্ড কনসিডার করে যদি ক্রিকেট বোর্ড সিলেকশন প্রসেস গুলো যদি কনসিডার করেন এবং এর সাথে প্রমিসিং প্লেয়ারদের যদি এক্সপোজার দিতে চান, জিম্বাবুয়ে সিরিজ একটা উপযুক্ত সিরিজ হতে পারে আমাদের জন্য, প্রমিসিং খেলোয়াড়দেরও সুযোগ দেওয়া। কারণ আপনাকে প্লেয়ার তৈরি করতে গেলে এক্সপেরিয়েন্স প্লেয়ারদের সাথে প্রমিসিং প্লেয়ারদের সুযোগ দিয়ে দিয়ে তৈরি করতে হয়। সো সেই ক্ষেত্রে বলা যায় যে জিম্বাবুয়ে টুরে যদি আমরা দু চারটা ইয়াং প্লেয়ারকে যদি এক্সপোজার দিতে পারি, সেক্ষেত্রে সেটাও আমাদের ইয়াং প্লেয়ার প্রডিউস করার যে ক্ষেত্রেও সহায়ক হতে পারে। আমি একটু আরিফুল ইসলাম রনির কাছে জানতে চাই, মুশফিকুর রহিম তো ডিপিএল খেলছেন, তবে জিম্বাবুয়েতে তিনি টি20 সম্ভবত খেলবেন না এবং বিশ্রাম চেয়েছেন। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? ঘরোয়া লিগ তিনি খেলছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন, কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে আসলে বিশ্রাম চেয়েছেন ওই সময়টা। আপনার কাছে আসলে বিষয়টা কিরকম ঠেকছে? না দেখুন, মুশফিক যখন ছুটি চায় তখন বুঝতে হবে জিনিসটা এক্সট্রিম, কারণ আমরা সবাই জানি যে কি মুশফিক পরিমাণ ডেডিকেশন তার আছে। এক্স্যাক্টলি, এবং তিনি কোনো ম্যাচ মিস করতে চান না, তিনি প্র্যাকটিস মিস করেন না, তিনি কখনো অপশনাল প্র্যাকটিসও মিস করেন না জি। টিমে। তো তাকে তিনি যখন চাচ্ছেন তার মানে তার সেটা খুবই জরুরি দরকার, এবং সেটা যেটা বলছিলাম আসলে এটার মানসিক ধকলটা এটা কিন্তু অনেক অবশ্যই। বড়। এবং বায়োবাবলের কারণে ধকলের পরিমাণটাও তো বেড়ে গেছে। এক্স্যাক্টলি, সেই মানসিক ধকলের কথাই আমি বলছি, যে সেই মানসিক ধকলটা অনেক বড়। এবং আপনি যেটা বলছিলেন, যদি আমি কাউকে রেস্ট দিতে চাই, মানে দিস ইজ দ্য ট্যুর, হ্যাঁ, এখানেই আপনি রেস্ট দিতে চাইবেন। এখন আমাদের দৃষ্টিভঙ্গি তো আমরা নানা রকম দেখি, আমরা তো আসলে আমাদের নানা সামাজিক বাস্তবতা আছে। আমরা যদি বলি যে টিমে একটা সাইকিয়াট্রিস্ট কিংবা কারো মনোবিদের কাছে যেতে হবে, তাহলে আমরা ধরে নিই যে একটা পাগলের ডাক্তারের কাছে যাচ্ছি, বাট জিনিসটা তো ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটে তো বিশ্রামটা এখন খুবই কমন একটা শব্দ। অ্যাশেসেও বড় খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়, অস্ট্রেলিয়া ভারত লড়াইয়ে বড় খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়, সব জায়গায় তো এটা চলছে। এক্স্যাক্টলি, আপনি যদি দেখেন যে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে এবং সেই টি20 সিরিজটা হলো কিন্তু ওয়ার্ল্ড টি20 প্রিপারেশনের জন্য, কিন্তু সেই সিরিজে প্রিপারেশনের 7 খেলোয়াড় আসছেন না, 6 জন আসছে না, 7 জন, মানে স্টিভেন স্মিথের ইনজুরি, সো মোস্ট অফ দ্য প্লেয়ার্স আসছে না। ইভেন আমি যদি আপনার বিরাট কোহলির কথা বলি, বিরাট কোহলি কিন্তু অস্ট্রেলিয়ার মতো একটা সিরিজ থেকে দেশে ফিরে গিয়েছিলেন তার সন্তান স্ত্রীর পাশে থাকার জন্য। অবশ্যই আমাদের টিমে কোনো বিরাট কোহলি নাই, কিন্তু ফ্যামিলিতে কিন্তু ওই মুশফিক কিন্তু বিরাট কোহলি, ফ্যামিলি মেম্বারদের কাছে কিন্তু বিরাট কোহলি আর মুশফিকের, সেখানে মুশফিকুর রহিম বিরাট কোহলির মধ্যে কোনো পার্থক্য নেই। এক্স্যাক্টলি, তো ফ্যামিলি মেম্বারদের কাছে সেই সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং তার কাছে তার ফ্যামিলি সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এই ব্যাপারগুলো আমাদের কনসিডার করা উচিত, এবং যারা চাইবেন ট্রু প্রফেশনাল, মুশফিক তো ট্রু প্রফেশনাল, আমরা সেটা জানি। কাজে তিনি যখন চাচ্ছেন, তিনি সেটা নিশ্চয়ই তার খুব জরুরি বলে চাচ্ছেন, এবং অন্য যারাও চাইবে এটা আমাদের সিরিয়াসলি কনসিডার করা উচিত, এবং সেটা মানবিক দিক বলি, বাস্তবতা বলি, সব দিক থেকে বিবেচনা করা উচিত।
আমরা আমাদের খেলা নিয়ে নতুন খেলা একেবারে শেষ পর্যায়ে আছে। সারওয়ার ইমরানকে দিয়ে শেষ করতে চাই। জিম্বাবুয়ে সফরটা যেহেতু সামনে আছে এবং বিশ্রাম তত্ত্বের কথা আমরা বলছিলাম, আপনি পুরো বিষয়টা কিভাবে দেখেন এবং কাউকে বিশ্রাম দিতে হলে সেটা স্বেচ্ছায় হোক বা বিসিবি থেকেও যদি কাউকে বিশ্রাম দিতে চায় সেটার জন্য আসলে এই সিরিজটাই উপযুক্ত কিনা? না, এক নম্বর কথা হলো যে আপনি এই প্রবলেমগুলো উঠতো না যদি ভয়াবহের ব্যাপারটা না থাকতো। জি, এটা কিন্তু আজকে 2 মাস আগের থেকে এখন পর্যন্ত এবং 2023 পর্যন্ত কিন্তু একেবারে প্যাক শিডিউল। সেই জন্য অনেকে হাঁপিয়ে উঠছে এবং আমি মনে করি যে কোনো প্লেয়ার যদি ম্যাক্সিমাম সিনিয়র প্লেয়াররাই রেস্ট চায়, জুনিয়র প্লেয়াররা রেস্ট চায় না। সিনিয়র প্লেয়াররা যদি রেস্ট চায়, রেস্ট দেওয়া উচিত। যদিও জিম্বাবুয়ে সিরিজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেখানে আমরা ওদেরকে টেস্ট, ওয়ানডে এবং T20-তে হারাতে সক্ষম আর কি। শক্তির বিচারে আমরা ওদের থেকে অনেক উপরে। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছিল। তারপরে কোনো সিনিয়র ক্রিকেটার যদি মনে করে যে তার বিশ্রাম দরকার, আমার মনে হয় বিশ্রাম দেওয়া উচিত। আমাদের ইয়াংস্টার যারা আছে নতুন, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। আদারওয়াইজ ইয়াংস্টার তৈরি হবে না। তারা যদি সুযোগ না পায়, এই ধরনের ট্যুর বা এই ধরনের বড় খেলায় যদি খেলতে সুযোগ না পায়, ডোমিনেট পার্ট করতে না পারে, টিমের দায়িত্ব নিতে না পারে, তারা কিন্তু শিখবে না। সিনিয়ররাই দায়িত্ব নিচ্ছে, সিনিয়ররাই সব করছে। তো এই সুযোগে যদি আমাদের কিছু ট্যালেন্টেড জুনিয়র প্লেয়ারদের যদি জিম্বাবুয়ে পাঠানো যায়, আমার মনে হয় দেশের জন্য লাভ হবে। সারওয়ার ইমরান, আরিফুল ইসলাম রলি, সেলিম শাহেদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলার সময় দেওয়ার জন্য এবং ডিপিএল সহ বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়ে কথা বলার জন্য আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা আসলে আমাদের গেস্টদের সাথে আলোচনা করছিলাম ডিপিএল নিয়ে, ডিপিএল এর পক্ষপাতিত্ব নিয়ে অনেক ধরনের কথা উঠছে, তবে বিসিবি পুরোপুরি সেটা নাকচ করে দিয়েছেন। এই বিষয় নিয়ে আসলে আমাদের গেস্টরা অভিন্ন মত প্রকাশ করেছেন এমনটা বলা যাবে না, কারণ যা ঘটে বা যা রটে তার কিছুটা হলেও আসলে ঘটে। এছাড়া জিম্বাবুয়ে সফরটা নিয়েও আমরা কথা বলেছি। জিম্বাবুয়ে সফরে কেউ যদি বিশ্রাম চায়, এই সিরিজটাকেই সবাই আসলে মনে করছেন যে উপযুক্ত সিরিজ কাউকে বিশ্রাম দেওয়ার জন্য, কারণ বায়োবাবলে থাকতে হয় ক্রিকেটারদের, সে কারণে আসলে মানসিক অবসাদটা আসলে পেয়ে বসে। সে কারণেই ওয়ার্ল্ড ক্রিকেটের এখনকার বাস্তবতা বিবেচনায় কেউ বিশ্রাম চাইলে জিম্বাবুয়ে সফরটাকেই পারফেক্ট মনে করছেন আমাদের তিনজন অতিথি। দর্শক, ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হয়ে যাব নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে।